পার্বত্য চট্টগ্রাম এখনও বাংলাদেশের অংশ। এর পিছনে যার ভূমিকা সবচেয়ে বেশি তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বাধীনতার পর পার্বত্য চট্টগ্রামে ভারতের পতাকা উত্তোলন করেছিল কয়েকটি চাকমা সম্প্রদায়। পরবর্তীতে সেনাবাহিনী পাঠিয়ে তা নিয়ন্ত্রণ করা হয়েছিল। 1973 সাল থেকে শুরু হয় শান্তি বাহিনীর নেতৃত্বে বিদ্রোহ। বিষয়টি তৎকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল, কারণ পার্বত্য চট্টগ্রাম তখন আরও বেশি দুর্গম ছিল। তৎকালীন সময় সেনাবাহিনীর নিকট পর্যাপ্ত সরঞ্জাম এবং সমরাস্ত্র ছিল না। তাছাড়া সেনাবাহিনীর নিকট আঞ্চলিক জনসমর্থন ছিল না, ফলে লড়াই চালিয়ে যাওয়া কঠিন ছিল। 1979 সালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব লাভ করেন জিয়াউর রহমান। একই সঙ্গে তিনি ছিলেন সেনাপ্রধান। দায়িত্ব নেওয়ার পর পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে কঠোর সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করেন। 1979 সালে পার্বত্য চট্টগ্রামের শতকরা 85% ছিল উপজাতি সম্প্রদায়। এমন অবস্থায় স্বায়ত্তশাসন বাস্তবায়ন করতে আন্তর্জাতিক চাপ ছিল, কারণ কোনো অঞ্চলের অধিকাংশ মানুষ স্বায়ত্তশাসন চাইলে তা বাস্তবায়ন করতে কেন্দ্রীয় সরকার আইনত বাধ্য থাকে। এখনও পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর প্রায় 400 সৈনিক নিহত হয়েছে, যার মাঝে প্রায় 300 নিহত হয়েছে শুধুমাত্র 80-র দশকে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমস্যার সমাধান করতে পার্বত্য চট্টগ্রামে বাঙালি জনগোষ্ঠী বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেন। এজন্য বাংলাদেশে যে সকল অঞ্চলে নদী ভাঙন হয়েছিল তাদের পার্বত্য চট্টগ্রামে পুনর্বাসন শুরু হয়। ফলাফলস্বরূপ পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনীর নৈতিক ভিত্তি শক্তিশালী হয়। একই সঙ্গে আন্তর্জাতিক নীতিমালা এড়িয়ে যাওয়া সম্ভব হয়, কারণ তার ফলে পার্বত্য চট্টগ্রামে বাঙালি জনগোষ্ঠীর সংখ্যা হয় প্রায় 51%। সুতরাং আন্তর্জাতিকভাবে গণভোট হলেও তা উপজাতি সম্প্রদায়ের পক্ষে যাবে না। অন্যদিকে শান্তি বাহিনীর একমাত্র দাবি ছিল স্বায়ত্তশাসন। তাকে নির্মূল করতে সামরিক বাহিনীকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন, যার আওতাধীন চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেন। উদ্দেশ্য সেনাবাহিনীকে পুনর্গঠন করা। তার পরিকল্পনা কাজে দিয়েছিল, কেননা তিনি ছিলেন অসম্ভব মেধাবী। 1953 সালে পাকিস্তান সেনাবাহিনীর অফিসার হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তার যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে মেধার পরিচয় দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেন। তার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে দীর্ঘ সময় গোয়েন্দা সংস্থার দায়িত্ব পালন করেছেন, চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডার ছিলেন, এছাড়াও স্টাফ কলেজের দায়িত্বে ছিলেন দীর্ঘ সময়। তাছাড়া সেনাবাহিনীর সবচেয়ে সেরা ফলাফল করলে কেবলমাত্র আন্তর্জাতিক প্রশিক্ষণ পায়। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পাকিস্তান সেনাবাহিনী পশ্চিম জার্মানি পাঠিয়েছিল প্রশিক্ষণের জন্য, যেখানে ব্রিটিশ সেনাবাহিনীর সাথে কাজ করেছেন। এছাড়া ভারতের বিরুদ্ধে 1965 সালের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জিয়াউর রহমান। সুতরাং তার পক্ষে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হলেও অসম্ভব ছিল না। তিনি পার্বত্য চট্টগ্রামে ব্রিটিশ ফর্মুলা প্রয়োগ করেছিলেন, অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল। তার সময়কালে কঠোরভাবে সেনাবাহিনী লড়াই করেছিল, অন্যথায় পার্বত্য চট্টগ্রাম এখন বাংলাদেশের অংশ নাও থাকতে পারত। তাছাড়া বর্তমানে খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবনে বাঙালি জনগোষ্ঠী বেশি থাকার কারণেই স্বাধীনতার উস্কানি দিতে পারছে না। এছাড়া স্বায়ত্তশাসনের কথাও এড়িয়ে যাচ্ছে পাহাড়ি সংগঠনগুলো, তার পরিবর্তে শান্তি চুক্তির বাস্তবায়ন চাইছে। বাংলাদেশের তৎকালীন পরিস্থিতি বিবেচনায় শান্তি চুক্তির কিছুটা গুরুত্ব অবশ্যই ছিল। 1997 সালে শেখ হাসিনা সরকার শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল, তবে সেই চুক্তি বর্তমান পরিস্থিতি বিবেচনায় টিকিয়ে রাখার অর্থ বাংলাদেশের স্বার্থ নষ্ট করা। কারণ শান্তি চুক্তি ছিল একটি ত্রুটিপূর্ণ দুর্বল চুক্তি, যা বাঙালি মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে, বিপরীতে উপজাতি সম্প্রদায়কে শক্তিশালী করেছে। কারণ শান্তি চুক্তির 72টি ধারা বাস্তবায়নের কথা ছিল বাংলাদেশের, বিপরীতে মাত্র 2টি ধারা বাস্তবায়ন করার কথা ছিল শান্তি বাহিনীর। এই ধারাগুলো এতটাই দুর্বল যে এক দেশ দুই নীতি শুরু হয়েছিল। কারণ বাংলাদেশের মানুষ পার্বত্য চট্টগ্রামে স্থায়ীভাবে বসবাস করতে পারবে না, জমি ক্রয় করতে পারবে না, সেনাবাহিনীর ক্যাম্প বন্ধ করবে, পার্বত্য চট্টগ্রামের সকল নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে, এবং কি গ্রাম প্রতিরক্ষা বাহিনী পর্যন্ত থাকবে না। অর্থাৎ পরোক্ষভাবে স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে শান্তি চুক্তির আওতাধীন। তবে আশার কথা হচ্ছে শেখ হাসিনা সরকার পরিপূর্ণভাবে চুক্তি বাস্তবায়ন করেনি, অথবা সেনাবাহিনীর চাপের কারণে তা সম্ভব হয়নি। কারণ সেনাবাহিনীর একটি বড় অংশ এই চুক্তির বিরোধী ছিল। বাংলাদেশ সেনাবাহিনী যেখানে পার্বত্য চট্টগ্রাম শান্ত করতে প্রায় সফল হয়েছিল, তখন এই ধরনের দুর্বল চুক্তি করা উচিত হয়নি। তার পরিবর্তে বিতর্কিত বিষয়গুলো বাতিল করা সম্ভব ছিল।
কারণ পার্বত্য চট্টগ্রামে সেনাপ্রধান জিয়াউর রহমানের ফর্মুলায় 1997 সালে বাঙালি জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 52%। তবে পার্বত্য চট্টগ্রামে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠার জন্য আরও কয়েকটি বছর প্রয়োজন ছিল সেনাপ্রধান জিয়াউর রহমানের। তবে তার মৃত্যুর পর পরবর্তী সময় সেনাপ্রধান হুসেইন মোহাম্মদ এরশাদ নিয়েছিলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রেসিডেন্ট জিয়ার ফর্মুলায় পার্বত্য চট্টগ্রামে অভিযান অব্যাহত রাখেন। 1983 সালে শান্তিবাহিনীর প্রধান মানবেন্দ্র নারায়ণ লালমাকে হত্যা করা হলে বিদ্রোহী গোষ্ঠীগুলো দুর্বল হয়। তাদের মাঝে বিভক্তি ব্যাপক আকার ধারণ করে। তাদের ওই শক্তি দিয়ে কোনোভাবেই পার্বত্য চট্টগ্রামে বিদ্রোহ সফল করা সম্ভব ছিল না, কারণ পার্বত্য চট্টগ্রামে উপজাতি জনগোষ্ঠীর সংখ্যা মাত্র 8 থেকে 9 লক্ষ, বিপরীতে বাঙালি জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 9 থেকে 10 লক্ষ। তার মাঝে উপজাতি সম্প্রদায়ের মাঝে একাধিক গোষ্ঠী কোন্দল থাকায় কোনোভাবেই তা বাস্তবায়ন হতো না। এমন অবস্থায় শান্তি চুক্তি করে পার্বত্য চট্টগ্রামে বাঙালি জনগোষ্ঠীকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং সেনাবাহিনীর সক্ষমতা বিবেচনায় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব না হলেও পরবর্তী যে সরকার আসবে তাদের উচিত হবে পার্বত্য শান্তি চুক্তি সংস্কার অথবা বাতিল করা। ইতিমধ্যে এ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে কাজ চলছে। অন্যদিকে ইউপিডিএফ চাইছে শান্তি চুক্তি বাতিল এবং নতুন চুক্তি। এই সুযোগটাই লুফে নিতে হবে, কারণ এক দেশ দুই নীতিমালার জন্য সেনাবাহিনীর প্রায় 400 সৈনিক জীবন দেয়নি। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।